আমরা আমাদের একটা দৃষ্টি আছে, সেইখান থেকে আমরা সংখ্যালঘু শুনে যাই, আমরা এক ধরনের মানুষদেরকে ভেবে নিই। কিন্তু আসলে যখন সংখ্যালঘু টার্মটা ব্যবহার করে, এটা কিন্তু রিলিজিয়ান নিউট্রাল একটা টার্ম। আজকে ভারতের ক্ষেত্রে যিনি সংখ্যালঘু, বাংলাদেশের ক্ষেত্রে যিনি সংখ্যালঘু নন, কিন্তু আসলে সংখ্যালঘুর অধিকার, একটা রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে সংখ্যালঘু মানুষকে রক্ষা করা। কার হাত থেকে? এই মেজরিটেরিয়ান অ্যাগ্রেশনের হাত থেকে রক্ষা করা। সেটা তো আমাদের দেশের যে কোনো ক্ষেত্রে আমরা আজকে দাঁড়িয়ে, আপনি রাজনৈতিক সংখ্যালঘু যদি কেউ হয়, তাদেরকে রক্ষা করার দায়িত্ব রাষ্ট্রের নেই? আজকে একজন মানুষও যদি ডিসেন্ট দেন, তিনি সংখ্যালঘু হতে পারেন, তাকে রক্ষা করার দায়িত্ব আমাদের রাষ্ট্রের আছে, যেহেতু আমরা গণতান্ত্রিক রাষ্ট্র। আজকে যারা গণতান্ত্রিক রাষ্ট্র থেকে যারা পতনের দিকে যাচ্ছে, যারা এই ধরনের রাজনীতির কথা বলছে, তারা ডিগ্রেড করছে। আমি তো ভারত তো হতে পারি না সেই জায়গায়, আমি তো সেই দিকে হাঁটতে পারি না। আজকে বাংলাদেশের ডিগ্রেড করার থেকে আমি যদি ফলো করি, তাহলে তো আমিও ডিগ্রেড করি। ভারতের মতন তৈরি হয়েছে, বাংলাদেশের মতন তৈরি হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে বা ভারত সরকারের পক্ষ থেকে তেমন কোনো বিবৃতি নেই। তার কারণ হচ্ছে তারা চাইছেন এইটাকে বিভ্রান্ত করতে। বিবৃতি দিলে তো জিনিসটা পরিষ্কার হয়ে যাবে। যেটা ভারতের রোল থেকেছে, আমাদের বিদেশ নীতি এতটাই স্ট্রং ছিল যে আমরা সেই জায়গায় আমাদের সিদ্ধান্ত নিতে পেরেছি। ইন্দিরা গান্ধীর সরকার যখন সিদ্ধান্ত নিয়েছিলেন, তখন বিরোধীদের সমর্থনও পেয়েছিলেন এই প্রশ্নে, একটা দেশের বিদেশ নীতির প্রশ্নে। তা আজকে যদি আপনি আপনার দেশের মধ্যে যদি রাজনৈতিক মতকে এক জায়গায় না করতে পারেন, তাহলে আপনি কিভাবে এগোবেন? আইনসভার একজন যে বক্তব্যগুলো দিচ্ছে, শুভেন্দু অধিকারী কি হিন্দু ধর্মের একটা ঠেকা নিয়ে বসেছে, এক কথায় বলা যায়? আমি আবার বলছি, এই প্রসঙ্গগুলো কালকে একটা বক্তব্য করেছে, আপনি শুনেছেন? আমি এই ধরনের কথা তো উনি বারবার বলে থাকেন। ওনার রাজনীতিটাই এই ধরনের বিষ ছড়ানো রাজনীতি, ছড়িয়ে দেওয়াটা। আপনাকে আমাকে সতর্ক থাকতে হবে এই ধরনের মন্তব্য থেকে। শুভেন্দু অধিকারী যে রাজনীতি করেন, নাগপুর নিয়ন্ত্রিত রাজনীতি, সেই রাজনীতিতে এই বিষ ছড়ানোটারই পক্ষেই অ্যাপ্রুভাল দেওয়া আছে। আমরা শুভেন্দু অধিকারীর থেকে এর থেকে বেশি কিছু এক্সপেক্ট করতে পারি না। শুভেন্দু অধিকারী বিজেপি করেন, শুভেন্দু অধিকারীর পূর্বতন সূত্র হচ্ছে তৃণমূল, একই ভাষায় কথা বলছেন। ভাষাটা হিন্দুত্বের ভাষা, যেটার সাথে হিন্দু ধর্মের কোনো সম্পর্ক নেই। হিন্দুত্ব ইজ এ পলিটিক্যাল প্রজেক্ট, এবং হিন্দুত্ব পলিটিক্যাল প্রজেক্টের ভাষা। আজকে শুভেন্দু অধিকারী হোক, বাকিরা হোক, আজকে যে ধর্মনিরপেক্ষতার কথা তৃণমূল বলছে, এটাও তো হিন্দুত্ব একটা চাপিয়ে দেওয়া একটা ধর্মনিরপেক্ষতার প্রশ্ন এসে যাচ্ছে। ধর্মনিরপেক্ষতার কথা হলেই আজকে দেখবেন একটা ছবি, সব একটা দাড়িওয়ালা লোক, একটা গেরুয়া পড়া লোক, আর একটা গাউন পড়া লোক, ক্রুশ দেওয়া, এই তিনজন ধর্মনিরপেক্ষতার প্রতীক। কে ঠিক করেছে? দাড়িওয়ালা লোক আর মাথায় টুপি পরলেই সেই ইসলাম ধর্মের ঠেকা নিয়ে রেখেছে। গেরুয়া পরে থাকলে আর মাথায় তিলক কাটলে সে হিন্দু ধর্মের ঠেকা নিয়ে রেখেছে। কিন্তু আপনার সামনে ছবিটা দেওয়া হচ্ছে এইরকম, যে ধর্মগুরুরাই ধর্মটাকে রিপ্রেজেন্ট করছে। হাজার হাজার মানুষ আছেন যারা প্রত্যেক দিন তারা বেঁচে থাকার লড়াই করেন, জীবনের লড়াই করেন, তাদের মানে ধর্মাচরণ ব্যক্তিগত পরিসরে তারা। আইনসভার একজন সদস্য অসীম সরকার, তিনি আইনসভার সদস্য বলছেন যে মুসলিমদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হোক এবং বাংলাদেশের হিন্দুদেরকে নিয়ে আসা হোক। এটা কতটা বর্ডার খুলে দেওয়া হোক, হ্যাঁ, বিভিন্ন রকম এই ধরনের কথা বলতে পারেন না। কিন্তু আনফরচুনেট পার্ট হচ্ছে আমরা আইনসভায় এদেরকে পাঠিয়েছি। আমাদের তো নিতে হবে, আমরা পাঠিয়েছি, আমরা জনগণ আমাদের ইলেক্ট করেছি এদেরকে। আজকে আইনসভায় দাঁড়িয়ে এই ধরনের বক্তব্য যারা রাখতে পারেন, বা আইনসভার কোনো সদস্য হিসেবে যারা এই ধরনের কথা বলেন, তাদের বুঝতে হবে তারা ভারতের বেসিক স্ট্রাকচার অফ দি কনস্টিটিউশনের বিরোধিতা করছেন। আমাদের সংবিধানের বেসিক স্ট্রাকচার হচ্ছে আমাদের ধর্মনিরপেক্ষতা। আজকে 6ই ডিসেম্বর, আজকে যদি আমরা এটা সম্পর্কে মনে না করি যে আমাদের দেশের ধর্মনিরপেক্ষতা আজকে আক্রান্ত, তাহলে আমরা আগামী দিনে কোথায় যাবো সেটাই প্রশ্নের সামনে চলে আসবে। আবার আমাদেরকে সেই একই জায়গায় যেতে হবে। বাবরি মসজিদের রায় যদি আপনি দেখেন, আমি বলবো ওই রায়ের মধ্যেই উত্তর আছে। ওটা তো একটা পরিস্থিতিকে ঠান্ডা করার জন্য দিয়েছিল। বিচার ব্যবস্থা যদি বিচার না করে ওই দুজনের হাতে হাত মিলিয়ে দেয়, থেমে যাও সব চাপা দাও করতে যায়, যা হয় বাবরি মসজিদ তাই হয়েছে। আজকে উস্কানির জন্য আজকে দেখুন, আজকে সাম্বাল, আপনি জামা মসজিদের মামলায় দেখুন, আজমির শরীফ দেখুন, আজকে এই প্রশ্নের পর করতে থাকবে লোকে। মামলার পর মামলা চলবে। ইতিহাসকে কখনো ইতিহাসের কোনো সাজা আইন দিয়ে দেওয়া যায়নি।
আস্থার ভিত্তিতে আজকে জানি আস্থার ভিত্তিতে কোনোদিন পিছনে হাঁটা যায়? আইন পিছনে হাঁটা যায়? আজ থেকে 200 বছর আগে কি হয়েছিল? আজকে যদি পুরনো কোনো শাসক কিছু অন্যায় করে থাকে, তার সাজা আজকে দেওয়া যায় 200 বছর পর? কোন আইনে দেওয়া যায়? এই সমস্যাটা তথাকথিত বিশ্বাসের ভিত্তিতে যারা আইনকে পরিবর্তন করে দিতে চান, যারা এই ধরনের একটি সংবিধান কায়েম করতে চান, তারা এই কাজটা করেন।